আনন্দ পাঠে ঐশ্বর্যে আপনাকে স্বাগত। আজকের পর্বে আমরা পাঠ করছি হুমায়ুন আহমেদের লেখা একটি ছোট্ট উপন্যাস একা একা। আজ থাকছে শেষ পর্ব। দূর থেকে দেখলাম ছোট চাচার সঙ্গে মগবাজারের ফুপুর কি নিয়ে যেন লেগে গেছে। বড় ফুপু উত্তেজিত হয়ে কী সব বলছেন। ছোট চাচা তেমন সারা শব্দ করছেন না। ছোট চাচার স্বভাব গলার স্বর উঁচু করে কিছু বলতে পারেন না। সবসময় ভীত সন্ত্রস্ত ভাব, যেন কোনো মহা অপরাধ করে পালিয়ে বেড়াচ্ছেন। আমাদের গেঞ্জির মিলের দায়িত্ব কিছুদিন ছিল তার উপর। লোকসান টোকসান দিয়ে এমন অবস্থা করলেন যে শেষ পর্যন্ত মিল বিক্রি করে দিতে হলো। এখন কি যেন একটা ব্যবসা করেন এবং মনে হয় ভালোই টাকা পয়সা আয় হয়। ছোট চাচির বিয়ে হয়েছে আজ 10 বছর, কোনো ছেলেপুলে হয়নি। ছোট চাচি যথেষ্ট সুন্দরী, তবু সারাক্ষণ সাজসজ্জা করেন। তাকে যখনই দেখা হবে তখনই মনে হবে এই বুঝি কোনো পার্টিতে যাচ্ছেন, কিংবা কোনো বৌভাতের অনুষ্ঠান থেকে এলেন। বাবু ভাইয়ের ধারণা ছোট চাচির জন্যই চাচা এতটা মিনমিনে হয়েছে। কথাটা পুরোপুরি অসত্য নয়। চাচা এ বাড়িতে থাকেন ছায়ার মতো, ছোট চাচি থাকেন হইচই করে। সর্বক্ষণই তার কাছে গেস্ট আসছে। একবার শোনা গেল কোনো এক গ্রুপ থিয়েটারের হয়ে তিনি নাকি নাটক করবেন। তার ভূমিকা হচ্ছে মোড়লের দ্বিতীয় পক্ষের স্ত্রী। ছোট চাচি নাটকের স্ক্রিপ্ট টেনে মুখস্থ করলেন। নাটক অবশ্য হয়নি, দাদা ভেটো দিয়ে সব ভেঙে দিলেন। মগবাজারের ফুপু ছোট চাচার সঙ্গে নিশ্চয়ই কোনো গোপন আলাপ করছেন, কারণ আমাকে দেখি কথাবার্তা থেমে গেল। আমি বললাম, কি নিয়ে আলাপ করছিলেন আপনারা? ছোট চাচা মিহি স্বরে বললেন, তেমন কিছু না। বড় ফুপু ঝাঁঝিয়ে উঠলেন, মার গয়না নিয়ে আলাপ করছিলাম, এমন গোপন কিছু না। কি গয়না? মার প্রায় 150 ভরি গয়না আছে, সব বাবা স্টিলের আলমারিতে তুলে রেখেছেন। তাতে কি হয়েছে? গয়নাগুলি সব আছে কিনা আলমারি খুলে দেখা দরকার। গয়নাগুলিতে আমাদের দাবি আছে, স্মৃতিচিহ্ন। আমি চুপ করে রইলাম। বড় ফুপু থেমে থেমে বললেন, গয়নার পুরো হিসাব থাকা দরকার। ছোট চাচা বেশ অস্বস্তি বোধ করতে লাগলেন। আমি একটু বাবার ওখানে গিয়ে বসি বলেই প্রায় পালিয়ে গেলেন। বড় ফুপু থমথমে স্বরে বললেন, এটা এমন মেনা বিড়াল যে এর মাথায় কাঁঠাল ভাঙলেও বুঝতে পারবে না। কে ভাঙবে কাঁঠাল? তোর বাবা। আর কে? আমি কি কিছু বুঝতে পারি না? ঠিকই পারি। আমি চুপ করে গেলাম। বড় ফুপু বললেন, খোঁজ নিয়েছিলি? কি খোঁজ নেব? মেয়েটার বাড়ি কোথায়, বাবা কি করে? ডাক দিয়ে জিজ্ঞেস করলেই পারেন। আমি পারলে আর তোকে জিজ্ঞেস করি কেন? মেয়েটাকে আপনার পছন্দ হয়েছে? শাহানা বলল, খুব নাকি লক্ষ্মী মেয়ে। তা লক্ষ্মী বলতে পারেন। আর শোন, ওদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছু ইনফরমেশন দরকার। আজ রাতেই দরকার? অসুবিধে কি? শাহানাকে জিজ্ঞেস করলেই হয়। না, ওকে কিছু জিজ্ঞেস করতে চাই না। মেয়েকে দিয়ে কোনো মেয়ের সম্পর্কে খোঁজ খবর করতে নেই, ঠিক খবর পাওয়া যায় না। ঠিক আছে। আর মেয়েটার একটা ছবি দরকার, ফরিদকে পাঠাবো। এইসব আমাকে বলছেন কেন? কাকে বলবো তাহলে? শাহানাকে বলেন, কিংবা বড় চাচিকে বলেন। বিয়ে শাদির ব্যাপারে শাহানাকে জড়াতে চাই না, মেয়েটা অলক্ষণে। আর তোর বড় চাচির কথা আমাকে কিছু বলিস না, ওর মাথায় কিছু আছে নাকি? মেয়ে মানুষের এত কম বুদ্ধি থাকে তা বড়ভাবেকে দেখি প্রথম জেনেছি, বুঝলি? গেট খোলার শব্দে তাকিয়ে দেখি ছোট ফোঁপাই এসে ঢুকেছেন। গাড়ি গেটের বাইরে রাখা। ছোট ফোঁপা কখনো গাড়ি ভেতরে ঢোকান না, ঢোকালে নাকি বের করতে সময় লাগে। ছোট ফোঁপা অত্যন্ত উদ্বিগ্ন মুখে বললেন, বাবার অবস্থা কি? বেশি ভালো না, ক্লিনিকে ট্রান্সফার করা দরকার। পিজির ডাক্তার আমিনের সঙ্গে কথা বলেছি।
ক্যাবিনের অসুবিধা হবে না। ফিনান্স মিনিস্টার জামাল সাহেবের কথা বলতেই মন্ত্রের মতো কাজ হলো। দেশের যে কি অবস্থা, রেফারেন্স ছাড়া কাজ হয় না। আপা, আপনি কেমন আছেন? ভালো। তুমি কেমন? আর আমার কথা কে জিজ্ঞেস করে বলেন? একটা পার্টির সঙ্গে কথা বলার জন্য কোরিয়া গিয়েছিলাম। খাওয়া দাওয়ার যে কি কষ্ট আপা! তাই বুঝি? আর বলেন কেন, খাওয়া দাওয়ার দিক থেকে জাপান ভালো। রাইস এবং চিকেন কারি পাওয়া যায়, এক্সিলেন্ট টেস্ট। ছোট ফুপার কথাবার্তায় আমার গা জ্বালা করতে লাগলো। এই লোকটা একটা মরণাপন্ন রোগী দেখতে এসে কোরিয়া জাপান করছে। আমি বললাম, ছোট ফুপা, আমি দোতলায় আছি, দরকার হলে ডাকবেন। এই দাঁড়াও, আমিও যাব। আপনি দাদাকে দেখে আসেন। চট করে দেখে আসছি, তুমি দাঁড়াও। আমি দাঁড়িয়ে রইলাম। ছোট ফুপা প্রায় সঙ্গে সঙ্গেই ফিরে এলেন। চোখ কপালে তুলে বললেন, অবস্থা তো বেশ খারাপ। খারাপ তো বটেই, রাত কাটবে না, কি বলো? না কাটেরই কথা। হাসপাতালে নিয়ে যাওয়া দরকার। ডাক্তারদের সার্কেলে আমার ভালো যোগাযোগ আছে। একটা মেডিকেল বোর্ড তৈরি করা দরকার। আমি ঠান্ডা গলায় বললাম, বাবাকে বলেন, বলে নিয়ে যান। ছোট ফুপা চুপ করে গেলেন। সিঁড়ির মাথায় বাবুভাই দাঁড়িয়েছিল। বারান্দা অন্ধকার বলে তার মুখের ভাব বোঝা যাচ্ছে না। ছোট ফুপা বললেন, বাবু নাকি? সব অন্ধকার করে রেখেছ কেন? বাবুভাই জবাব দিল না। ফোপা বললেন, চলো তোমাদের ঘরে গিয়ে বসি। আমাদের ঘরে বাতি নেই। বাতি লাগবে না, তোমরা আছো তো। বাবুভাই বিরক্ত হয়ে বললেন, আমি থাকবো না, টগরকে বলে দেখেন। আরে তোমার সঙ্গেই কথা আছে। ঘরে ঢুকেই ফুপা চাপা গলায় বললেন, কিসের গন্ধ? গন্ধ পাচ্ছ না? আমরা জবাব দিলাম না। বাবুভাই বললেন, কি বলতে চাচ্ছিলেন যেন? আমার শ্বশুর সাহেব সম্পর্কে। শুনলাম তার গ্রামের বাড়ি এবং ২০ বিঘা জমি নাকি স্কুল আর কলেজ ফান্ডে দিয়ে যাচ্ছেন। জানি না, দিতে পারেন। কি আশ্চর্য, তাকে গ্রামের লোকে দালাল বলে, আর তাদের জন্য এটা করার মানে? দালালি করেছিলেন কাজেই দালাল বলে, সেজন্য দান খয়রাত করবেন না? আরে তুমি বুঝতে পারছো না, দানটা অপাত্রে হচ্ছে না। অপাত্রে হবে কেন? গ্রামের গরিব মানুষেরা পাবে। দান খয়রাত যোগ্য পাত্রে হওয়া উচিত। ওরা কি বলবে জানো? ওরা বলবে নাম কামাবার জন্য করছে বলবে, এবং শালা দালাল বলে গালি দিবে। দিক না, দাদা তো আর শুনবে না, সে তো ভেগেই যাচ্ছে। ফুপা অত্যন্ত গম্ভীর মুখে বললেন, একজন মানুষ মারা যাচ্ছে, তার সম্পর্কে এরকম অশ্রদ্ধার সঙ্গে কথা বলো তোমরা? আশ্চর্য। শ্রদ্ধা অশ্রদ্ধার কোনো ব্যাপার না, যেটা সত্যি সেটা বললাম। মদের গন্ধ পাচ্ছি। মদ খাচ্ছিলে নাকি? জি, তা খাচ্ছিলাম। আমি তাদের দুজনকে সেখানে রেখে নিঃশব্দে বের হয়ে এলাম। পরিষ্কার বুঝতে পারছি দুজনে এবার লেগে যাবে। আমার প্রচণ্ড মাথা ধরেছে। খোলা ছাদে বসে একটা সিগারেট ধরাতে ইচ্ছা করছে। কিচ্ছু ভালো লাগছে না। আমাদের এ বাড়ির ছাদটা যে শুধু সুন্দর তাই না, অপূর্ব। এর পেছনের সমস্ত কৃতিত্বই শাহানার। ফুলের টব এনে ফুল ফুটিয়ে এমন করেছে যে ছাদে না ওঠা পর্যন্ত কেউ ভাবতেও পারবে না যে কত বড় বিস্ময় অপেক্ষা করছে তার জন্য। সমস্ত ছাদকে 4টা ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে একটা ভাগের নাম গোলাপকুঞ্জ। গোলাপকুঞ্জের ফাঁকে ফাঁকে বসার জন্য গদিওয়ালা মোড়া। বৃষ্টির আগে তা ভেতরে নিয়ে আসা হয়। চমৎকার ব্যবস্থা। আমি ছাদে পা দিয়েই দেখলাম গোলাপকুঞ্জের একটা মোড়াতে বাবা বসে আছেন। তাকে দেখি চট করে নেমে যাওয়া যায় না, আবার ছাদে ঘোরাঘুরিও করা যায় না। আমার হাতের সিগারেট ফেলে দিয়ে জড়সড়ো হয়ে দাঁড়িয়ে রইলাম। বাবাকে আমরা সবাই ভীষণ ভয় করি। বাবা বললেন, টগর, নিচের কোনো খবর আছে? জি না। আসো এদিকে। বাবা পাইপ ধরালেন।
আমি যেখানে ছিলাম সেখানেই দাঁড়িয়ে রইলাম। এখানে এসে বসো, তোমার সঙ্গে একটা কথা বলতে চাই। আমি এগিয়ে গেলাম। বাবা গম্ভীর গলায় বললেন, তোমার মা মারা যাওয়ার পর আমি খানিকটা লোনলি হয়ে পড়েছি। এই বয়সেই মানুষের সবচেয়ে বেশি কোম্পানি প্রয়োজন। জি, তা ঠিক। বসো তুমি এখানে। আমি আড়ষ্ট হয়ে বসলাম। তোমার রেজাল্ট হচ্ছে কবে? ঠিক জানি না। বাবা গম্ভীর হয়ে পাইপ টানতে লাগলেন। দারুণ অস্বস্তিকর অবস্থা। বাবাকে আমরা সবাই ভীষণ ভয় পাই। তার চোখের দিকে তাকিয়ে কথা বলা মুশকিল। বাবা হঠাৎ নরম স্বরে বললেন, তোমরা আমাকে এড়িয়ে চলো। কি কারণ বলো তো? আমি কুলকুল করে ঘামতে লাগলাম। তোমার দাদার অবস্থা কেমন দেখলে? বেশি ভালো না। তার কাছে কে আছেন? বড় চাচা আর ছোট চাচা, এই দুজনকেই দেখে এসেছি। বাবা ছোট একটা নিঃশ্বাস ফেলে বললেন, গতকাল খবর পেয়েছি তোমার ছোট চাচা চিটাগংয়ে একটা বাড়ি করেছেন। আমি কিছুই জানতাম না। লোকানোর কোনো প্রয়োজন ছিল না। আমি কথা বললাম না। বাবা যখন কারোর সঙ্গে কথা বলেন তখন কথা বলবার ব্যাপারটা তিনিই সারেন, অন্যদের শুধু শোনার দায়িত্ব। তোমার দাদা মারা যাওয়ার পর বড় ধরনের ঝামেলা হবে। তোমার ফুপুরা খুব হইচই করবে। বাবা ওদের সম্পত্তি বা টাকা পয়সা কিছুই দিয়ে যাননি। তাই নাকি? হ্যাঁ, মাস তিনেক আগেই উইল করা হয়েছে। তোমার দাদার এ বিষয়ে লজিক খুব পরিষ্কার। তোমার ফুপুদের বিয়ের সময় বাড়ি দেওয়া হয়েছে, ক্যাশ টাকাও দেওয়া হয়েছে। জানো নিশ্চয়ই? জি, জানি। অবশ্যই এসব কিছুই তাদের মনে থাকবে না। দুজনেই হইচই করবে। দুজনেই বলবে ইচ্ছে করে তাদের বাদ দেয়া হয়েছে। কেস টেস হওয়াও বিচিত্র না। আমি উসখুস করতে লাগলাম। চট করে উঠে যাওয়া যাচ্ছে না, আবার বসেও থাকা যাচ্ছে না। এসব শুনতে ভালো লাগছে না। আপনি কি চাটা কিছু খাবেন? না। ঠান্ডা বাতাস বইছে, শীত শীত লাগছে। আমি বললাম, নিচে যাই, দেখি কি হচ্ছে। বসো একটু। আমি বসে রইলাম, বসেই রইলাম। বাবা ক্লান্ত স্বরে বললেন, কদিন আগে তোমার মাকে স্বপ্নে দেখলাম। খুব কান্নাকাটি করছিল। তুমি তাকে স্বপ্নে দেখো? জি না। স্বপ্নটা যে কেন দেখলাম, স্বপ্নের কোনো মানে থাকে কিনা কে জানে। স্বপ্নের কোনো অর্থ নেই, স্বপ্ন স্বপ্নই। বোধহয় তাই আজকাল আমি তোমার মায়ের কথা প্রায়ই ভাবি। আমি চুপ করে রইলাম। একবার ভাবলাম বলি। ভাবেন নাকি? বললাম না। অনেক কিছু আছে যা বাবাকে বলতে ইচ্ছা করে, কিন্তু শেষ পর্যন্ত বলা হয় না। বাবাও বোধ করি অনেক কিছু বলতে চান, শেষ পর্যন্ত বলেন না। তোমার দাদা তোমার মাকে অত্যন্ত পছন্দ করতেন। জানি। সবটা জানো না। যখন তোমার জ্ঞান বুদ্ধি হয়েছে তখন তোমার দাদা অন্য মানুষ। ও। তোমার মার বিয়ে হয় ১৩ বছর বয়সে। আমার সঙ্গে নানা কারণে তার সদ্ভাব ছিল না। সে ছিল ঘরোয়া ধরনের মেয়ে। মেয়েলিপনা ছাড়া তার মধ্যে কিছু ছিল না। বাবা কথা বন্ধ করে খুক খুক করে খানিকক্ষণ কাশলেন। তোমার মাকে আমি পছন্দ করিনি। সে রাত দিন কাঁদত। তোমার দাদা তাকে আদর করে ভুলিয়ে রেখেছিলেন। সে যে কি অসম্ভব আদর, চোখে না দেখলে বোঝা যাবে না। তোমার মা একবার কমলা খেতে চেয়েছিল। বাবা এক গরুর গাড়ি বোঝাই করে কমলা এনেছিলেন। সেই থেকে তোমার মায়ের নাম হয়ে গেল কমলা বউ। বাবার গলা কি কিঞ্চিত ভারী হয়েছে? খুব সম্ভব না। বাবা ভাঙবেন, তবু মচকাবেন না। তোমার মাকে আমি ভালোবাসতে শুরু করেছি তার মৃত্যুর পর। ওটা খুব কষ্টের ব্যাপার। আমি উসখুস করতে লাগলাম। আমার চলে যেতে ইচ্ছা করছে। বাবার সামনে দীর্ঘ সময় বসে থাকার অভ্যেস আমার নেই, আমাদের কারুরই নেই।
আবার উঠে যাবার সাহসও হয় না। বিশ্রী অবস্থা। এখন মাঝে মাঝে মনে হয় নতুন করে জীবন শুরু করার একটা সুযোগ থাকা দরকার। এমন একটা ব্যবস্থা থাকা উচিত যাতে সবাই একটা করে সুযোগ পাবে। তাহলেও দেখবেন সবাই আবার ভুল করবে। আমি করব না। সিঁড়িতে পায়ের শব্দ পাওয়া গেল। কেউ হয়তো আসছে। এত রাতে ছাদে আসবে কি? শাহানা নাকি? শাহানা মাঝে মাঝে অসময়ে ছাদে এসে তার ফুল গাছের সঙ্গে কথা বলে। এই মেয়েটার মনে ভয়টয় কিছুই নেই। শাহানা এসে ঢুকলো চায়ের পেয়ালা নিয়ে। মামা, আপনার জন্য একটু কফি এনেছি। বুঝলি কি করে আমি এখানে? খুঁজে খুঁজে এসেছি। বাবা হাসি মুখে হাত বাড়িয়ে কফি নিলেন। এই বাড়ির একটা মাত্র মেয়ের সঙ্গে বাবার সহজ সম্পর্ক আছে। একমাত্র শাহানার সঙ্গে কথা বলার সময় বাবার মুখের কঠিন দাগগুলি কোমল হয়ে আসে। শাহানা আমার দিকে তাকিয়ে বলল, নিচে আসো টগর, তোমার সঙ্গে একটা কথা আছে। আমি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালাম। মামা, আপনার চিনি লাগবে না তো? না। সিঁড়ি দিয়ে নামতে নামতে শাহানা বলল, খুব একটা বাজে ব্যাপার হয়েছে। কি? নীলুদের বাসায় আজ রান্না হয়নি। রান্না হয়নি মানে? হয়নি মানে হয়নি। রান্না করার মতো কিছু ছিল না। ঘরে টাকা পয়সাও ছিল না। বলো কি? নীলুর বাবার আজ মাসখানেক ধরে চাকরি নেই। শুনলে কার কাছ থেকে? নীলুর কাছ থেকেই শুনলাম। নীলু খুব কান্নাকাটি করছে। সিঁড়ির উপর আমরা বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে রইলাম। শাহানা মৃদুস্বরে বলল, পৃথিবীতে অনেক রকম কষ্টের ব্যাপার হয়। আমার নিজেরও অনেক দুঃখ কষ্ট আছে, কিন্তু সারাদিন কিছু খায়নি? তা জানি না, তবে ভাত সম্ভবত খায়নি। সারাদিন ভাত খায়নি এরকম লোকের সংখ্যা এদেশে অনেক, কিন্তু পরিচিত কেউ না খেয়ে আছে এটা গ্রহণ করা যায় না। প্রচণ্ড রাগ লাগে। বিকালবেলায় দেখেছি বাচ্চাগুলি বাগানে ছোটাছুটি করছে। সবচেয়ে ছোটটি আমাকে দেখে ডাকল, এই এই। আমি ফিরে তাকাতেই কদম গাছের আড়ালে গিয়ে লুকালো। এটা তার মজার খেলা। আমি গম্ভীর স্বরে বললাম, ধরে ফেলবো। বাচ্চা দুটি দৌড়ে পালাতে গিয়ে জড়াজড়ি করে পড়ে গেল। এগিয়ে এসে দেখি একজনের হাঁটুর কাঁচটায় ছিলে গেছে, কিন্তু কাঁদল না। আমাকে এগিয়ে আসতে দেখে উৎসাহী গলায় বলল, বাঘ খেলবে? আর এই বাচ্চারা ভাত খায়নি। আমি দীর্ঘ সময় চুপচাপ শাহানার সামনে দাঁড়িয়ে রইলাম। শাহানা বলল, আমার যা খারাপ লাগছে। আজ নিশ্চয়ই প্রথম নয়, আগেও হয়তো হয়েছে। আমি বললাম, রমিজ সাহেব লোকটার প্রকাশ্যে শাস্তি হওয়া দরকার। রমিজ সাহেব কি করল? আমি তার জবাব দিলাম না। শাহানা মৃদু স্বরে বলল, তোমার সঙ্গে আরেকটা ব্যাপার নিয়ে কথা বলতে চাই। বলো। নীলুর বিয়ের কথা হচ্ছে। তুমি বুঝিয়ে সুঝিয়ে নীলুকে রাজি করাও। ওর জন্য ভালোই হবে। ছেলে খারাপ না। আমি রাজি করাবার কি? তুমি ভালো করেই জানো তুমি কে। শাহানা গা জ্বালা ধরানোর শীতল হাসি হাসল। আমি বললাম, ঠিক আছে, আমি বলবো। নীলু কোথায়? এখনই বলতে হবে তেমন কোনো কথা নেই। ঝামেলা চুকিয়ে ফেলি। আর যদি সাহস থাকে তাহলে কি? ওকে ডেকে এমন একটা কথা বলো যা শুনবার জন্য মেয়েদের মন তৃষিত হয়ে থাকে। তৃষিত হয়ে থাকে? বাংলাটা অবশ্যই একটু কঠিন বলে ফেললাম। শাহানা হাসল। আমি নিচে এলাম। বাবুভাই সিঁড়ির কাছে উগ্র মূর্তিতে দাঁড়িয়ে, তার হাতে জ্বলন্ত সিগারেট। সিগারেট হাতে সে কখনো প্রকাশ্যে ঘোরাফেরা করে না। ব্যাপার কি বাবু ভাই? কিছু না। ছোট বুবা কোথায়? জানি না। তার সঙ্গে সিরিয়াস একটা ফাইট দিলে মনে হয়। বাবু ভাই জবাব দিল না। আমি বললাম, চলো দাদার অবস্থাটা দেখে আসি। দেখার কি আছে? দেখার কিছু নেই।
বাবুভাই উত্তর না দিয়ে হন হন করে সিঁড়ি বেয়ে উঠে গেল। সে মনে হচ্ছে অত্যন্ত বিরক্ত। তার বিরক্তির আসল কারণ টের পাওয়া গেল কিছুক্ষণ পর, যখন দেখলাম বড় চাচাকে। বড় চাচার চেহারা ভূতে পাওয়া মানুষের মতো, দিশাহারা চাহনি, ঠিকমতো কথাও বলতে পারছেন না, জড়িয়ে যাচ্ছে। তিনি আমার হাত ধরে একটা অন্ধকার কোণায় নিয়ে গেলেন। কাঁদো কাঁদো গলায় বললেন, টগর, বাবু নাকি উপরে বসে মদ খাচ্ছে। বলেছে কে আপনাকে? তোর ছোট ফুপা বললেন, মদ খেয়ে নাকি মাতলামি করছে। বড় চাচা সত্যি সত্যি কেঁদে ফেললেন। আমি নিজেকে সামলে সহজভাবে বললাম, ছোট ফুপা কি এসব সবাইকে বলে বেড়াচ্ছেন? তুই আগে বল এটা সত্যি কি না। সত্যি না চাচা। তুই আমার গা ছুঁয়ে বল। গা ছুঁয়ে বলার কি আছে? যত সব মেইলি ব্যাপার। হোক মেইলি ব্যাপার, তুই আমার হাত ধরে বল। আমি বড় চাচার হাত ধরে শান্ত স্বরে বললাম, বিশ্বাস করুন চাচা, কথাটা ঠিক না। মিথ্যা বলবো কেন? বড় চাচা চোখ লাল করে বললেন, তুই নিজে মিথ্যা বলছিস। কি যে বলেন, মিথ্যা বলবো কেন? বড় চাচা গম্ভীর স্বরে বললেন, বাবা ওকে যতটা পছন্দ করেন, কাউকে তার সিকিভাগও করেন না। সে কিনা এরকম একটা সময় মদ খাচ্ছে। হারামজাদা কোথাকার। টগর, তুই বাবুকে গিয়ে বল সে যেন এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যায়। আপনি যে কি বলেন চাচা? যা তুই, এক্ষুনি গিয়ে বল। এক্ষুনি বলতে হবে কেন? ঝামেলার মধ্যে নতুন ঝামেলা। সে যদি বাড়ি ছেড়ে না যায়, আমি যাব। আচ্ছা ঠিক আছে, আমি বলছি। বলবি সে যেন এক কাপড়ে বাড়ি ছেড়ে যায়। ঠিক আছে। এবং কোনো দিন যেন এ বাড়িতে তার ছায়া না দেখি। বলবো। মদ খাওয়ার ব্যাপারটা দেখলাম বেশ একটা আলোড়ন তৈরি করেছে। মোটামুটি সবাই জানে। চাচা বিদায় হবার সঙ্গে সঙ্গে বড় ফুপুর সঙ্গে দেখা। তিনি তার ভারী শরীর নিয়ে ব্যস্ত ভঙ্গিতে কোথাও যাচ্ছিলেন। আমাকে দেখি থমকে দাঁড়িয়ে বললেন, বাবু নাকি মাতলামি করছে। মাতলামি করবে কেন? বেহেড মদ খেয়েছে, তাই মাতলামি করছে। বলেছে কি আপনাকে? তুই এত জেরা করার বদভ্যাস কোথা থেকে পেলি? আমি চুপ করে গেলাম। বড় ফুপু আঁতকে ওঠার ভান করে বললেন, বংশের সম্মানটার কথা কেউ ভাবল না। আশ্চর্য, এত বড় বীর বংশ, এত নাম ডাক। দারুণ একটা মিথ্যে কথা এটা। ইদানিং লক্ষ্য করছি বড় ফুপু বংশমর্যাদা বাড়াবার চেষ্টায় নেমেছেন। অপরিচিত লোকদের সঙ্গে কথা প্রসঙ্গে বলতে শুরু করেছেন পীর বংশ, খুব খানদানি ফ্যামিলি। আমাদের গোষ্ঠীতে পীর ফকির কেউ নেই। দাদার বাবা ছিলেন চাষা, জমি জামা তেমন ছিল না, কাজেই শেষের দিকে পানের ব্যবসা শুরু করেন। সেতাবগঞ্জ থেকে পানের ঝাঁকা মাথায় করে এনে নীলগঞ্জ বাজারে বিক্রি করতেন। এতে তেমন কিছু ভালো মন্দ না হওয়ায় ডিমের কারবার করতে চেষ্টা করেন। চাষা সমাজ থেকে নির্বাসিত হন ডিম বেচার কারণে। তার দুটি মেয়ের বিয়ে আটকে যায়। ডিম বেচা ব্যাপারীর সঙ্গে সম্বন্ধ করা যায় না। খুবই দুর্দিন গেছে বেচারার। এইসব তথ্য দাদার কাছ থেকে পাওয়া। হতদরিদ্র মানুষ যখন দারুণ বড়লোক হয়ে যায়, তখন তারা অভাবের গল্প করতে ভালোবাসে। দাদা যখন সুস্থ থাকেন এবং কথা বলার মতো কাউকে পান, তখন শুরু করেন পুরনো দিনের গল্প। কবে পরপর 2 দিন পেয়ারা খেয়েছিলেন, কবে বেতন না দেওয়ার জন্য স্কুল থেকে তাকে তাড়িয়ে দেওয়া হলো এবং তার বাবা গিয়ে হেডমাস্টার সাহেবের পা ধরে বলেছিলেন একটা কিছু ব্যবস্থা করে দেবার জন্য। হেডমাস্টার সাহেব উচ্চাঙ্গের হাসি হেসে বলেছিলেন, মেট্রিক পাশ করে হবেটা কি? ছেলেকে কাজে লাগান, সংসারে সাহায্য হোক। দাদার মেট্রিক পাশ করা হলো না। তিনিও ডিমের ব্যবসা শুরু করলেন। তার 40 বছর পর নীলগঞ্জে একটা হাই স্কুল এবং একটা ইন্টারমিডিয়েট কলেজ দিলেন। দুটোই অবৈতনিক। স্কুলের সমস্ত ব্যয়ভার তিনিই বহন করতেন, এখনও করেন। অভাব এবং অহংকারের গল্প শুনতে আমার ভালো লাগে না। শুধু আমার একার না, কারোই ভালো লাগে না। কাজেই বেশিরভাগ গল্প শুনতে হতো শাহানাকে, এবং সে মেইলি ভঙ্গিতে আহা উহু করত। বলেন কি নানা ভাই, এরকম অবস্থা ছিল?
কি সর্বনাশ! থাক থাক, আর বলবেন না, কষ্ট লাগে। দাদা তাতে উৎসাহ পেয়ে আরও সব ভয়াবহ কষ্টের বর্ণনা শুরু করতেন। খুবই বিরক্তকর ব্যাপার। পৃথিবীতে বৃদ্ধের মতো বিরক্তির আর কিছু নেই। বৃদ্ধরা অসুন্দর বুদ্ধিহীনা নারীর চেয়েও বিরক্তিকর। বাবু ভাইয়ের মতে 50-এর পর এদের সবাইকে কোনো একটা দ্বীপে চালান করে দেওয়ার ব্যবস্থা রাষ্ট্রীয় পর্যায়ে করা উচিত, যেখানে সব পুরোপুরি মিলে একসঙ্গে বকবক করবে। 6 মাসে একবার জাহাজ গিয়ে তাদের খাবার দাবার দিয়ে আসবে। আমাদের বংশও দীর্ঘজীবী বংশ। দাদার ডিম বেচা বাবা মারা গিয়েছিলেন প্রায় 100 বছর বয়সে। শেষ সময়ে চোখে দেখতেন না, কানে শুনতেন না, চলন শক্তিও ছিল না। দিন রাত নিজের মলমূত্রের মধ্যে বসে থেকে পশুর মতো গো গো করতেন। সবই শোনা কথা, মায়েদের কাছ থেকে শুনেছি। দাদার এই অতি বৃদ্ধ বাবাকে দেখবার কেউ ছিল না। তিনি গ্রামের বাড়িতে পড়ে থাকতেন। সেখানে তখনও সেই প্রকাণ্ড দালান তৈরি হয়নি। দাদা সবে টাকা পয়সার মুখ দেখতে শুরু করেছেন। বন্যার মতো সম্পদ আসা শুরু হয়নি। মানুষের মল এবং মূত্রের মধ্যে জীবন দেয়নি কিছু হয়তো আছে। দাদার বাবা মলমূত্র মেখে প্রায় অমর হয়ে গিয়েছিলেন। তার মৃত্যু বার্ধক্যজনিত কারণে হয়নি, হয়েছিল ইঁদুরের কামড়ে। শোনা যায় ইঁদুর কামড়ে তার নাভির কাছ থেকে মাংস তুলে নিয়েছিল। সেই কামড় বিষিয়ে গিয়ে তার মৃত্যু হয়। তার ছেলের সীমাহীন ক্ষমতার কিছুই তিনি চোখে দেখে যেতে পারেননি। তার মৃত্যুর 2 বছরের মধ্যেই নীলমহল তৈরির কাজ শুরু হয়। সে নাকি এক রাজকীয় ব্যাপার। গ্রামগঞ্জে ছড়িয়ে পড়েছিল ডিম বেচা খবির মিয়ার ছেলে সোনার মাইট পেয়েছে। রাজা বাদশাদের সঞ্চিত গোপন স্বর্ণমুদ্রাপূর্ণ 7টা খড়া। সবাই বলতো, এইসব পাপের অর্থ কি আর ভোগে লাগবে? লাগবে না। তাদের কথা আংশিক ফলে গেল। দাদা বা তার বংশধরেরা কেউই সেই প্রকাণ্ড বাড়িতে থাকল না। দাদার দশা হলো বাবুই পাখির মতো। বাবুই পাখি বহু কষ্টে বহু মমতায় চমৎকার একটা বাসা বানায়। সে নিজে বাসাটাতে বাস করতে পারে না। রোদ বৃষ্টি বাদলে বসে থাকে বাইরে, বাসায় নয়। তার চোখের সামনে ভালোবাসায় তৈরি বাসাটা হাওয়ায় দোল খায়। দাদারও তাই হলো। নীলমহলে গিয়ে তিনি উঠতে পারলেন না। কোথাও হাওয়া নেই। নীলমহলের জানলা আপনা আপনি খুলে যাচ্ছে। রাতের বেলা খড়ম পায়ে বারান্দার এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত কে যেন হাঁটে। নীলমহলের ছাদে নাকি আগুনের কুণ্ড হঠাৎ হঠাৎ ঝলসে ওঠে। আজগবি সব ব্যাপার। নিশ্চয়ই এসবের কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, কিংবা সবটাই মন গড়া। কিন্তু মানুষ মাত্রই কিছুতে না কিছুতে বিশ্বাস করতে ভালোবাসে। দাদা নীলমহল ছেড়ে তার ছেলেদের সঙ্গে এলেন বাস করতে। সেই চমৎকার বাড়িটির জন্য তার কি মন কাঁদে? তার ভালোবাসার নীলমহল। মৃত্যুর আগে আগে সমস্ত অতীত নাকি চোখের সামনে ভেসে ওঠে। নীলমহলের অতীত কি আসছে তার মনে? আজকে তার মনে হচ্ছে সমস্তই অর্থহীন। নীলমহল, লালমহল, কোনো মহলে কাজে আসে না। আজ তার যাত্রা অজানা এক মহলের দিকে, যার রং তার জানা নেই। ছোট ফুপা কাগজ কলম নিয়ে বসেছেন। দাদার কিছু একটা হয়ে গেলে গণ্যমান্য যাদেরকে খবর দেওয়া হবে তাদের নাম, ঠিকানা এবং টেলিফোন নাম্বার লেখা হচ্ছে। দেখতে দেখতে তিনি ফুলস্ক্যাপ কাগজ 3-4টা ভরিয়ে ফেললেন। বাবু ভাইকে বললেন, দেখ তো কেউ বাকি আছে কিনা। বাবু ভাই না তাকিয়ে বললেন, না, সবাই আছে। না দেখি কি করে বললি? দেখতে হবে না, যা লিখেছেন ঠিকই লিখেছেন, সবাই আছে। কেউ বাদ গেলে কেলেঙ্কারি হবে। কেন? ফুপা বহু কষ্টে রাগ সামলালেন। বরফ শীতল স্বরে বললেন, সামাজিকতার একটা ব্যাপার আছে না? মানুষ মারা যাচ্ছে, এর মধ্যে আবার সামাজিকতা কি? মানুষের মৃত্যুর মধ্যে সামাজিকতা নেই? না, এটার মধ্যে এসব কিছু নাই। বাবুভাই হাই তুললেন। তিনি ফুপাকে রাগাতে চাইছেন। ফুপা গম্ভীর স্বরে বললেন, এটা একটা খানদানি ফ্যামিলি, জলে ভাসা ফ্যামিলি না। খানদানি ফ্যামিলিতে অনেক রকম সামাজিকতা আছে।
খানদানি? আমরা আবার খানদানি হলাম কবে? আমি যতদূর জানি আমাদের পূর্বপুরুষ চাষা ছিলেন। কেউ কেউ হাটে গিয়ে ডিম বেচতেন। আমাদের পূর্বপুরুষদের মধ্যে একজন সিধেল চোরও ছিলেন, কালুচোরা নাম। এরকম কোনো কিছু তো জানি না। আমি জানি। ছোট ফুপা মুখ অন্ধকার করে ফেললেন। বাবুভাই বললেন, একটা লোক মারা যাচ্ছে, তাকে মরতে দিন। কিসের সঙ্গে কি বলছো? মাথা খারাপ হয়ে গেছে তোমার? মাথা ঠিকই আছে, ঠিক আছে বলেই বলছি, আমরা খানদানি ফান্দানি না। ছোট ফুপা গম্ভীর হয়ে বললেন, তর্ক করা তোমার একটা বদ অভ্যাস, এটা ছাড়া উচিত। বাবুভাই ঘাড় মোটা করে বললেন, আমাদের খানদানি কি জন্য বলেছেন সেটা আগে বলুন। তোমরা খানদানি না? না। বেশ তো, ভালো কথা। তোমার ইচ্ছেটা কি? কাউকে কোনো খবর দেওয়া হবে না? খবর দেওয়ার তো কোনো দরকার নেই। তুমি ঠিক বেঠিক বোঝার অবস্থায় নাই। তোমার সঙ্গে এ ব্যাপারে আমি কথা বলতে চাই না। কথা বলতে না চাইলে বলবেন না। ছোট ফুপা মুখ কালো করে উঠে গেলেন। আমি খানিকক্ষণ উদ্দেশ্যবিহীনভাবে ঘুরে বেড়ালাম। মাথা ব্যথা করছে। আমার টেবিলের ড্রয়ারে এনাসিন আছে, কিন্তু বাবুভাই ঘর বন্ধ করে বসে আছেন। দরজায় ধাক্কা দিতেই তিনি বিরক্ত স্বরে বললেন, কে? আমি। যা এখন। ঘুমাচ্ছ নাকি? না, ঘুমাচ্ছি না। তুই যা, বিরক্ত করিস না। দরজাটা একটু খোলো। বাবুভাই জবাব দিলেন না। রান্নাঘরে আকবরের মাকে দেখা গেল কুণ্ডুলি পাকিয়ে ঘুমিয়ে আছে। এদিকে গ্যাসের চুলায় একটা মাঝারি আকারের ডেকচিতে পানি ফুটছে। নির্ঘাত আকবরের মায়ের কাণ্ড। পানি ফোটাতে দিয়ে ঘুমোতে শুরু করেছে। কাউকে ঘুমোতে দেখলেই ঘুম পায়। আমি হাই তুললাম। তারপর এক সময় আবার নেমে এলাম নিচে। নিচের বারান্দা জনশূন্য। মৌলানা সাহেব পর্যন্ত নেই। মনে হচ্ছে বসার ঘরে তার ঘুমাবার ব্যবস্থা হয়েছে। মৃত্যুর অপেক্ষা করতে গিয়ে সবাই বোধ করি ক্লান্ত হয়ে পড়েছে। দাদার ঘরে উকি দিয়ে দেখি সিরিয়াস ব্যাপার। অক্সিজেন দেয়া হচ্ছে। স্যালাইনের ব্যাগ ঝুলছে হ্যাঙ্গার জাতীয় জিনিসে। মোটামুটি একটা হাসপাতাল। হাসপাতাল গন্ধ পর্যন্ত পাওয়া যাচ্ছে। রোগীর মনে হয় অক্সিজেন দেয়ায় কিছুটা আরাম হয়েছে। ছটফটানি নেই। নিঃসারে ঘুমাচ্ছেন। এদিকে বড় চাচির ঘুম ভেঙেছে। তিনি একটা মোটা মতো নার্সের সঙ্গে আলাপ করছেন। বড় চাচির মুখ গম্ভীর। নার্সটির মুখ হাসি হাসি। নার্সটি কখন এসেছে কে জানে। ছোট বোপার কাণ্ড নিশ্চয়ই। একবার দাদার শরীর খারাপ হলো, ব্লাড প্রেশার বা এই জাতীয় কিছু। মাথা ঘুরে পড়ে গেছেন। খবর পাওয়া মাত্র ছোট ফুপা একজন নার্স নিয়ে উপস্থিত। দিনরাত এখানে থাকবে। নার্সটির নাম ছিল সুশি। খ্রিস্টান, বয়স কম, খুব মিষ্টি চেহারা। এমন সুন্দরী নার্স থাকে আমার জানা ছিল না। সুশি সেই জাতীয় নার্স যাদের সঙ্গে হাসপাতালের ইন্টার্নি ডাক্তারদের প্রেম হয়। রোগীরা যাদের সঙ্গ পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকে। সুশি অল্প সময়ের মধ্যে দাদাকে সারিয়ে তুলল। দুদিনের মধ্যে দেখা গেল দাদা বারান্দার ইজি চেয়ারে চোখ বন্ধ করে বসে আছেন। সুশি তার পাশে অন্য একটি চেয়ারে বসে গম্ভীর মুখে ফুসফুস করে সিগারেট টানছে। মাঝে মাঝে দাদা কী সব যেন বলছেন। সুশি সেসব শুনে খুব হাসছে। আমাদের বিস্ময়ের সীমা রইল না। দাদা কি ওর সঙ্গে রসিকতা করছেন? দাদা সেবার সুশিকে উপহার হিসেবে একটি রাজশাহী সিল্কের শাড়ি এবং কাশ্মীরি শাল উপহার দিলেন। উপহার পেয়ে তার কোনো ভাবান্তর হল না, যেন এরকম উপহার সে সবসময়ই পেয়ে আসছে। রেগে গেলেন বড় ফুপু। হইচই করতে লাগলেন, একটা নার্সকে 2000 টাকার শাল! বাবার না হয় মাথা খারাপ, তাই বলে অন্য সবারও কি মাথা খারাপ? কেউ একটা কথাও বলে না। আমি ফুপুকে বললাম, আপনি যখন এসেছেন আপনিই বলুন। বলবই তো, 100 বার বলবো। একটা রাস্তার মেয়েকে 2000 টাকার শাল দেবে কেন? রাস্তার মেয়ে হবে কেন? একজন নার্স, ভালো নার্স, দাদাকে সারিয়ে তুলেছে। বাজে বকবক করিস না তো।
এক্ষুনি যাচ্ছি আমি বাবার কাছে। ফুপু ছুটে গেলেন দাদার ঘরে, ফিরে এলেন মুখ অন্ধকার করে। কি কথাবার্তা হলো জানা গেল না। অবশ্যই আজকের এই নার্সটির চেহারা বাজে, মুখে বসন্তের দাগ, বিরাট স্বাস্থ্য, মাংসের চাপে চোখ ছোট হয়ে এসেছে। আমি উকি দিতেই দেখি নার্সটি চট করে রোগীর কাছে গেল, অভিজ্ঞ ভঙ্গিতে স্যালাইনের বোতলটি নেড়েচেড়ে দিল। এ সুশির মতো নয়। সুশি এখানে থাকলে দাদার শরীর হয়তো অনেকখানি সেরে যেত। আমার ধারণা চোখ মেলে এই নার্সটিকে দেখা মাত্র আবার দাদার হাঁপুনির টান উঠবে। বড় চাচি চেয়ার ছেড়ে উঠে এলেন আমার কাছে, গলার স্বর খাদে নামিয়ে বললেন, নার্সকে আনলো কে? জানি না। বড় চাচি আমার সঙ্গে বের হয়ে এলেন, তার মুখ অস্বাভাবিক গম্ভীর। আমি বললাম, শুধু আপনারা দুজন? আর মানুষজন কোথায়? জানি না কোথায়। আমি লক্ষ্য করলাম বড় চাচি কথা বলছেন খুব নিচু গলায়। কোনো বিষয় নিয়ে চিন্তিত থাকলে তার এরকম হয়, কথা শুনতেই পাওয়া যায় না। শুনেছিস নাকি তোর বড় চাচা বাবুকে ত্যায্য পুত্র করেছে? কি যে বলেন! হ্যাঁ, করেছে, আমাকে বলল। এসব কিছু না চাচি, মুসলিম আইনে ত্যায্যপুত্র হয় না। তোকে কে বলল? আমি জানি, হিন্দু আইনে হয়, মুসলিম আইনে হয় না। আর খামোখা ত্যায্যপুত্র করবে কেন? মদ খেয়ে মাতলামি করছিল, এই জন্য করেছে। না চাচি, এসব কিছু না। বড় চাচির মুখ সঙ্গে সঙ্গে আলো হয়ে উঠল। ইনি যে কোনো কথা বিশ্বাস করেন। তাকে কেউ যদি এসে বলে, দেখে এলাম বুড়িগঙ্গায় একটা মৎস্যকন্যা ধরা পড়েছে, তিনি সঙ্গে সঙ্গে বলবেন, সত্যি? কথা বলতে পারে? চুল কত বড়? মানুষের বুদ্ধি যে কতটা কম হতে পারে তা চাচিকে না দেখলে বোঝা যাবে না। বুঝলি টগর, আমি তো শুনে আকাশ থেকে পড়লাম। ভদ্রলোকের ছেলে, মদ খাবে কি? আমি বললাম, কেউ যদি খায়ও সেটা কোনো সিরিয়াস ব্যাপার না, ওষুধের সঙ্গে তো সবাই খাচ্ছে। তাই নাকি? হ্যাঁ, হোমিওপ্যাথি ওষুধের সবটাই তো মদ। তুই জানলি কোত্থেকে? এটা নতুন কথা নাকি? সবাই জানে। আগে আমাকে বলিস নাই কেন? আগে বললে আপনি কি করতেন? তাও ঠিক, কি আর করতাম। বড় চাচি নিশ্চিন্ত ভঙ্গিতে হাসলেন, তার বুক থেকে পাষাণ ভার নেমে গেছে। আমাকে বললেন, তোর চাচা এমনভাবে বলল কথাটা আমি বিশ্বাস করে ফেলেছিলাম। সব কথাই এরকমভাবে বিশ্বাস করবেন না চাচি। না, এখন থেকে আর করব না। এই সময় বড় ফুপুকে উত্তেজিতভাবে নিচে নামতে দেখা গেল। আমাদের দেখতে পেয়ে থমকে দাঁড়ালেন, যেন আমাদেরই খুঁজছিলেন। তীক্ষ্ণ গলায় বললেন, নীলু নামের এই মেয়েটার ঘরে নাকি আজ রান্না হয়নি? আমি স্তম্ভিত হয়ে গেলাম। এরকম চেঁচানোর মানে কি? বড় চাচি কিছুই বুঝতে না পেরে অবাক হয়ে থাকলেন। কার ঘরে রান্না হয়নি? ওই যে তোমাদের ভাড়াটে নীলু নামের যে মেয়েটা। আমি বললাম, যা বলবার আস্তে বলুন ফুপু। আস্তে বলবো কেন? ওরা শুনবে। শুনলে শুনবে, তোর আক্কেল দেখে আমি অবাক হয়ে গেছি। এরকম ভিখিরি শ্রেণীর মেয়ে, আর তুই ওর সঙ্গে দিব্যি বিয়ের কথাবার্তা চালালি? বড় চাচি স্তম্ভিত হয়ে বললেন, কার সঙ্গে বিয়ের কথাবার্তা হচ্ছে? কই, আমি তো কিছুই জানি না। তুমি চুপ করো ভাবি, তোমার জানতে হবে না। টগর, তোদের কোনো কাণ্ডজ্ঞান নেই? তোদের উপর নির্ভর করে আমি অনেকবার বেইজ্জত হয়েছি। মেয়েটাকে আমি বাসায় পর্যন্ত যেতে বলেছি। বলে দিলেই হয়, যেন না যায়। হ্যাঁ, বলবো। একদম রাস্তার ভিখিরি, ঘরে হাড়ি চলে না। আস্তে বলুন। চিৎকার করছেন কেন ফুপু? চিৎকার করব না? তোদের কোনো মান অপমান নেই বলে কি আমারও নেই? যত ছোট লোকের আড্ডা হয়েছে, সমস্ত ছোট লোকদের আমি ঝেঁটিয়ে বিদায় করব। পেয়েছি কি? দারুণ একটা হইচই হয়ে গেল। বড় চাচা এলেন, বাবা নেমে এলেন 3 তলা থেকে।
নীলু এসে দাঁড়ালো সিঁড়ির মাথায়। রমিজ সাহেব এলেন আমাদের বসার ঘর থেকে। সংকুচিত ভঙ্গিতে বললেন, কি হয়েছে? কিছু হয়নি। নীলু কাঁদো কাঁদো গলায় বলল, উনি এসব কথা বলছেন কেন? তুমি দাদার ঘরের দিকে একটু যাও তো নীলু, দেখে আসো কিছু লাগবে কিনা। নীলু নড়ল না। আমি লক্ষ্য করলাম সে থরথর করে কাঁপছে। তার মুখ রক্তশূন্য। বড় ফুপু সমানে চেঁচাচ্ছেন, যত রাস্তার ছোট লোক দিয়ে বাড়ি ভর্তি করা হচ্ছে, এদের ঘাড় ধরে আমি বিদায় করব। আমার ছেলের সঙ্গে একটা ভিখিরির মেয়ের বিয়ের কথা বলেছে, এত বড় সাহস! নীলু বলল, আপনি চুপ করুন। বড় ফুপু চুপ করে গেলেন। সিঁড়ির মাথা থেকে তীক্ষ্ণ কণ্ঠে নীলু বলল, বাবা, তুমি যাও এখান থেকে। রমিজ সাহেব কিছুই বুঝতে পারলেন না, ফ্যাল ফেল করে তাকিয়ে থাকলেন। এই অবস্থা স্থায়ী হল না। বাবা গম্ভীর গলায় বললেন, কিসের জটলা হচ্ছে? এতেই ভিড় পাতলা হল। বড় ফুপু এবং চাচি দাদার ঘরের দিকে এগুলেন। আমি উঠে এলাম সিঁড়ি বেয়ে। নীলুর দিকে তাকিয়ে হাসির ভঙ্গি করলাম। নীলুকে তা স্পর্শ করল না। হালকা স্বরে বললাম, শাহানা কোথায় নীলু? নীলু তার জবাব না দিয়ে তরতর করে নিচে নেমে গেল। শাহানাকে পাওয়া গেল 3 তলা বারান্দায়। সেখানে একটা ইজি চেয়ারে আছোয়া হয়ে বসা ছিল। আমাকে দেখেই সোজা হয়ে উঠে বসল। তার বসার ভঙ্গিটা ছিল অদ্ভুত, একটা ক্লান্তির ভঙ্গি। বাবু ভাই কি তাকে কিছু বলেছে? বিশেষ কোনো কথা, যার জন্য একটা মেয়ের হৃদয় তৃষিত হয়ে থাকে। আমি খুব নরম স্বরে বললাম, বাবু ভাই কি তোমাকে কিছু বলেছে? শাহানা জবাব না দিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। বারান্দার আলো কম বলে এতক্ষণ চোখে পড়েনি। এখন দেখলাম শাহানার গাল ভেজা। সে তার ভেজা গাল গোপন করার জন্যই অন্যদিকে তাকিয়ে আছে। কারো গোপন কষ্টে উপস্থিত থাকতে নেই। আমি ঘুরে দাঁড়ালাম। শাহানা বলল, নিচে হইচই হচ্ছিল কিসের? বড় ফুপু একটা ঝামেলা বাঁধিয়েছেন, নীলুকে আজে বাজে সব কথা বললেন। শাহানা কোনো রকম আগ্রহ দেখালো না। আমি বললাম, তুমি একটু নীলুকে খুঁজে বের করবে, কথা বলবে ওর সঙ্গে। শাহানা উত্তর দিল না। এই সময় নিচ থেকে সারা শব্দ হতে লাগল। দাদা কি মারা গিয়েছেন? আমরা ছুটে নিচে এলাম। দাদার কিছু হয়নি, তিনি তখনও যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। হইচই হচ্ছে সম্পূর্ণ ভিন্ন ও বিচিত্র কারণে। রমিজ সাহেব একা একা বাগানে ছুটাছুটি করছেন, যেন অদৃশ্য কিছু তাকে তাড়া করছে। সবাই এসে ভিড় করেছে বারান্দায়। আমাদের ড্রাইভার টর্চ লাইটের আলো তার গায়ে ফেলতে চেষ্টা করছে। বড় ফুপু চাপা স্বরে বললেন, পাগল ছাগল আর কি, দিব্যি ভালো মানুষের মতো বসেছিল, হঠাৎ ছুটে চলে গেল। কদম গাছের কাছ থেকে তীক্ষ্ণ হাসির শব্দ ভেসে এলো। এ হাসি পৃথিবীর হাসি নয়, এ হাসি অচেনা কোনো ভুবনের। যারা বারান্দায় দাঁড়িয়ে জটলা পাকাচ্ছিল সবাই একসঙ্গে চুপ করে গেল। বাবু ভাই বাগানে নেমে গেল, এগিয়ে গেল কদম গাছের দিকে। নীলুকে দেখা গেল না, শুধু দেখলাম বিলু তাদের দরজার পাশে অবাক হয়ে দাঁড়িয়ে আছে। তারপর একসময় ছোট মেয়েটি বাগানে নেমে এলো। চারদিক চুপচাপ। বাগানের শুকনো পাতায় তার হেঁটে যাবার মচমচ শব্দ হতে লাগল। বাবু ভাই রমিজ সাহেবকে হাত ধরে এনে বারান্দায় বসালো। রমিজ সাহেবের চোখের দৃষ্টি অস্বচ্ছ, সমস্ত মুখমণ্ডল ঘামে ভেজা। বাবু ভাই বলল, রমিজ সাহেব, এখন কেমন লাগছে? ভালো। আমাকে চিনতে পারছেন? জি। কি নাম আমার, বলুন দেখি। রমিজ সাহেব নিঃশব্দে হাসলেন। বিলু তার বাবার শার্ট শক্ত করে ধরে রেখেছে। ভয়ানক অবাক হয়েছে সে। বাবার কি হয়েছে? এরকম করছেন কেন? ঠিক হয়ে যাবে, মাথায় পানি ঢাললে ঠিক হয়ে যাবে। বাবু ভাই রমিজ সাহেবের দিকে তাকিয়ে বললেন, এখন কি একটু ভালো লাগছে?
জি হ্যাঁ, লাগছে। আমি কে বলুন? রমিত সাহেব আবার হাসলেন। নীলু এগিয়ে আসছে। তাকে দেখে মনে হলো না তিনি নীলুকে চিনতে পারছেন। নীলু ভয় পাওয়া গলায় বলল, বাবার কি হয়েছে? দাদা মারা গেলেন ভোর 5:10। 90 বৎসর আগে দরিদ্র কৃষক পরিবারে তার জন্ম হয়েছিল। 90 বৎসর পর তিনি তার ছেলে মেয়েদের অসম্ভব বিত্তশালী করে দিয়ে নিঃশব্দে মারা গেলেন। সকাল হচ্ছে। পূবের আকাশ অল্প অল্প ফর্সা হতে শুরু করেছে। অনেকদিন সূর্যোদয় দেখা হয়নি। আমি ছাদের আলিশায় হেলান দিয়ে সূর্যের অপেক্ষা করতে লাগলাম। ছাদ থেকে দেখতে পাচ্ছি লোকজন বেশ ব্যস্ত হয়ে ছোটাছুটি করছে। শুধু বাবু ভাই রমিত সাহেবের হাত শক্ত করে চেপে ধরে বসে আছে। আরও অনেক দূরে টিউবওয়েলের পাশে পাথরের মূর্তির মতো নীলু বসে আছে একা একা। আমার খুব ইচ্ছে হচ্ছিল চেঁচিয়ে বলি, নীলু, ভয়ের কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। কিন্তু কিছুই ঠিক হলো না। সকালের পবিত্র আলোয় কাউকে মিথ্যে আশ্বাস দিতে নেই। তবু আমাদের সবার মিথ্যে আশ্বাস দিতে ইচ্ছে করে। ঠিক এই মুহূর্তে আমার ইচ্ছে করছে নীলুর পাশে গিয়ে দাঁড়াতে। ভোরের আলো এসে পড়েছে নীলুর চোখে মুখে। কি সুন্দর লাগছে নীলুকে।